पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট এই মুহূর্তে আমি একটু টেনশনে আছি। আর আমার এই টেনশনের কারণ হচ্ছে আমি যাব বিয়ে বাড়িতে, মানে আজকে হচ্ছে ইমনের ওয়েডিং সেরিমনি। ইমন হচ্ছে আমার মামাতো ভাই, আর নিজের ভাইয়ের বিয়েতে একটু সাজুগুজু তো করতেই হয়। তাই প্রথমেই বসে গেলাম আমার হেয়ার স্টাইল করার জন্য। আসলে আমি সুন্দর করে চুল বাঁধতে পারি না, আর এই জন্য ম্যাক্সিমাম টাইমই আমার চুল খোলাই থাকে। আর কিছু না জানলে সরল পথেই চলা উচিত, এই জন্য আমার চুলগুলো আমি স্ট্রেট করে নিলাম। অলমোস্ট আমার হেয়ার স্ট্রেট করা শেষ, বাট আমার হেয়ার স্টাইল এখনো কমপ্লিট হয়নি। সাজুগুজু শেষ করার পরে আবার একটু পালিশ করতে হবে, নয়তো এগুলো অনেক সময় ধরে স্ট্রেট নাও থাকতে পারে। হেয়ার করার পরেই আমি বসে গেলাম আমার জুয়েলারি চুজ করার জন্য। এক এক করে আমি জুয়েলারি গুলো ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। আসলে আমি কোথাও যেতে হলে ঘরে 12টা বাজিয়ে ফেলি। ওইখান থেকে বলা হয়েছে সবাই শাড়ি পরবে, আর এইদিকে আমি ভাবছিলাম যদি আমাকে শাড়ি না পরতে হতো তাহলে আমি এইভাবে চলে যেতাম। শাড়ি পরাটা এমনিতেই অনেক টাফ, আর তার মধ্যে আমার যেতে হবে নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডি। এক কথায় বলা যায় ডু অর ডাই সিচুয়েশন, মানে শাড়ি পরো আর মরো। তো শাড়ি আমি নামিয়ে নিলাম যেটা পরবো। এইদিকে আমার ঘরের অবস্থা জাস্ট লুকিং লাইক এ ইয়াক, মানে পুরো ঘরের 12টা বাজিয়ে ফেলছি। এখন আমি আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করব, আর সেটি বলে না দেখিয়ে। তো চলুন আপনাদেরকে একটা টিটি দেখাই। কেউ আছে প্রেম নিয়ে, আবার কেউ আছে বিয়ে নিয়ে, আর আমি শুধু ঝামেলা নিয়ে। সাজ অর্ধ কমপ্লিট অবস্থায় আমার ইচ্ছে হলো একটি রিলস মেক করতে, তাই করে ফেললাম। চলে আসলাম আমি আমার ফাইনাল লুকে। আসলে আমি নিজেকে যেখানে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সেখানে সেইভাবে উপস্থিত হই। এতে করে কে কি ভাবলো কে কি বললো আই ডোন্ট কেয়ার। আমি সবসময় নিজের মনকে প্রাধান্য দিতে ভালোবাসি, আর তাই অন্যের ডিসিশনের উপর নির্ভর করে নিজে কখনোই নিজের মাইন্ড চেঞ্জ করি না। এইদিকে আমরা সবাই সাজুগুজু করে পুরো রেডি। এটা হচ্ছে আমার খালাতো বোন সনি আপু, মাশাআল্লাহ তাকেও খুব সুন্দর লাগছিল। সাথেই দাঁড়িয়ে আছে আমার খালামণি আর আমার আম্মু। সব থেকে বেশি সুন্দর লাগছিল এই দুইজনকে, মাশাআল্লাহ। আর অনেকদিন পর একসাথে হওয়াতে তাদের গল্প যেন শেষই হয় না। আমি আমার খালামণিকে তার দুই নাতিনের সাথে দাঁড়া করিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মারিয়া নিজে নিজে মাশাআল্লাহ খুব সুন্দর করে সেজেছে, ওকে দেখলে মনেই হয় না ও যে এইবার এসএসসি ক্যান্ডিডেট। সো প্রিটি গার্ল। আমরা এখন সরাসরি চলে যাব সেন্টারে, বাট গাড়ি এখনো আসেনি, এই জন্য আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা, কারণ শাড়িটি প্রচন্ড পরিমাণে ভারী ছিল আর আমার যেহেতু অনেকক্ষণ থাকতে হবে তাই ফাইনাল একটু টাচ আপ দিচ্ছিলাম। এইদিকে আব্বু একটু দুষ্টুমি করছিল, বলছিল যে গাড়ি আসতে তো দেরি হবে, যার যার ক্ষুধা লাগছে এখান থেকেই খেয়ে নাও যা যা আছে। আর মজার ব্যাপার হলো এই কথা বলার সাথে সাথে নিচ থেকে খবর আসলো গাড়ি চলে আসছে, আর আমরা রওনা দিয়ে চলে আসলাম সেন্টারে। আর ইমনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেলিব্রিটি কনভেনশন সেন্টারে, যেটি হচ্ছে ধানমন্ডির 27-এ। আর আমরা গাড়ি থেকে নেমেই দেখি আমাদের বর আর বরের সাথে বরযাত্রী, মানে সবাই দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে গেট ধরা হয়েছে। ইমনের সাথে আমার এইমাত্রই দেখা হয়েছে, কারণ ও আগেই চলে আসছিল, ওর সাথে গাড়িতে মিট করা হয়নি। এখন আপনাদের সাথে মিট করাবো আমার খুবই কেয়ারিং, লাভিং এন্ড হ্যান্ডসাম ভাইয়ের সাথে, সেটা হচ্ছে রাব্বির সাথে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডসাম ব্রাদার। ওইদিকে জামাই গেট ধরা হয়ে গিয়েছে, আমি এখন সরাসরি চলে যাব সেখানে। কেন জানি আমার সব সময় গেটে দাঁড়াতে ভালো লাগে না, মানে বরযাত্রী ভালো লাগে না, কনে পক্ষে যে গেট ধরে এটাই আমার কাছে ভালো লাগে। আর কারণটি হচ্ছে বর পক্ষ থেকে যায় মানে নো ইনকাম, আর কনে পক্ষ পায় মানে ইনকামই ইনকাম। আচ্ছা যাই হোক, আমরা সব ভাইয়েরা বোনেরা মিলে দাঁড়িয়ে গেলাম আমাদের বরের টাকা বাঁচাতে। এইদিকে সবাই দর কষাকষিতে ব্যস্ত, আর আমি ব্যস্ত হচ্ছে আমার হ্যাশট্যাগ নিয়ে। আমি তো প্রথমেই বললাম আমার গেটের এই পাশে ভাল লাগে না, গেটের ওই পাশে ভাল লাগে, ওই পাশে হলে আমি একটু বেশি এনজয় করতে পারতাম। এই পাশে দাঁড়িয়ে থেকে তুলে দিতে হবে টাকার ভান্ডেলটি তাদের হাতে, মানে লসই লস। এক পর্যায়ে তারা ইমনের হাতে তুলেই দিল পাহাড় কাটার সেই কাঙ্ক্ষিত হাতিয়ার, যা দিয়ে ইমন পাহাড় সমান গেটের ফিতা কেটে ফেললো। रब्बा मैनू की हो गया।
ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিল একসাথে। আর ইমনের বউর সাথে পরিচিত হওয়ার জন্য আমি আর সোনিয়া আপু উঠে গেলাম স্টেজে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তেমনি আমি সুন্দর একটু ছবি তোলার জন্য বা পোজ দেওয়ার জন্য আমি আমার ব্যাগটিকে তেজ্য করে দিয়েছিলাম। আসলে ব্যাগে আমি নিয়েছিলাম শীতের জন্য শাল। আমি ভেবেছিলাম হয়তোবা রাতে ঠান্ডা পড়তে পারে, বাট ঠান্ডা তো দূরে থাক, প্রচন্ড গরম লাগছিল। কারণ আমার অর্ধ ওজনের একটি শাড়ি পেঁচিয়েছিলাম আমি। শাড়ি পরলেই আমার কেন জানি মনে হয় কোন দিক দিয়ে জানি খুলে যায়, এখান দিয়ে যায় নাকি ওইখান দিয়ে যায়। শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, বাট এটাকে লং টাইম ক্যারি করা খুবই টাফ একটি ব্যাপার। মানে সত্যি বলতে আমি টেনশনেই ছিলাম যে কখন জানি দুর্ঘটনার শিকার হয়ে যায়। মানে খুবই আনকমফোর্টেবল একটি ব্যাপার। এই টাইমটি খুবই কঠিন, কারণ বুঝাই যায় না কোন পোজে আমাকে সুন্দর লাগবে, ক্যামেরায় ঠিকঠাক আসবে। আর আমাদের বাংলাদেশি ক্যামেরাম্যানরা তো আছে, জীবনও বলবে না যে এইভাবে না এইভাবে থাকেন। ইমন আমাদেরকে জিজ্ঞাসা করলো ওর বউকে পছন্দ হয়েছে কিনা, ভালো লাগলো কিনা আমাদের। তো বললাম হ্যাঁ, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপর ইমন ওর বউর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিল। ওদের সাথে কথা বলতে বলতে আমার প্রচন্ড ক্ষুধাও লাগছিল, কারণ আমরা সেই দুপুরে খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম, বিকেলে কোনো নাস্তাও হয়নি। ক্ষুধা লাগাটা স্বাভাবিক। আর আমাদের সাথে যারা গিয়েছিল তারা অলরেডি খাবারে বসেও পড়েছিল, বাট আমি ভাবলাম আগে ইমনের বউর সাথে একটু পরিচয় হওয়া যাক, কারণ এর আগে আর দেখা হয়নি। তো আমি ইমনকে বললাম তোমরা থাকো, আমি খাবার খেয়ে আসছি। তো স্টেজ থেকে নামার পর আব্বু আম্মুকে আমি কোথাও দেখছিলাম না। আর আজকে আমার এমনি এতিম এতিম লাগছিল, কারণ লিজা আপু, ভাবনা, তুবা ওরা কেউই যায়নি। আমি চারদিকে আমার বোনদেরকে মিস করছিলাম। আসলে আমরা তিন বোন যেখানেই যাই একসাথে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা একসাথে না গেলে ভালো লাগে না, আমাদের একা একা লাগে। ভাবনারও এক্সাম চলতেছিল আর তুবারও, এই জন্য ওরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেনি। তো অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম আব্বু আম্মু বসে পড়েছে আর তাদের পাশে কোনো সিট খালিও নেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আসসালাম। না না, আসলে আমি কোনো সিটই পাচ্ছিলাম না, আর বাবু ভাই আমাকে দয়া দেখিয়ে তাদের পাশেই বসালো। দূর থেকে আমি দেখতে পেলাম মামাকে। আমার এই মামার কথাগুলো আমার খুবই ভালো লাগে, খুবই মার্জিত আর গোছানো। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে এই জায়গায় বসে পড়ি। আচ্ছা, মামা আমাকে বললো আগে খেয়ে নাও, তারপরে যা করার করো। মামা হয়তো জানে না আমরা বাসায় তাকে কি বলে ডাকি, আজকে এই ভিডিওর মাধ্যমে জানবে। আমি, ভাবনা, অনিক আমরা সবাই মামাকে সুন্দর মামা বলে ডাকি। এইদিকে আমাদের খাবার সার্ভ করা শুরু করলো। আসলে অতিরিক্ত ক্ষুধা লাগলে যে কিছু খাওয়া যায় না, এটাই তার প্রমাণ। খাবার খেতে বসার আগে আমার অনেক ক্ষুধা লাগছিল, বাট যখনই খেতে বসলাম খাবার দেখেই আমার পেট ভরে গেছে। আসলে আমি বুঝি না বিজ্ঞানীরা ঘরে বসে বসে কি করে। আমি যদি বিজ্ঞানী হতাম সবার আগে আমি আবিষ্কার করতাম হচ্ছে ম্যাজিক্যাল লিপস্টিক, যেটা খাওয়ার আগে উদাও হয়ে যাবে আর খাওয়ার পরে আবার অটোমেটিক চলে আসবে। এই লিপস্টিকের কারণে কত মেয়েরা যে অনুষ্ঠানে গিয়ে ফ্রিলি ভাবে খাবার খেতে পারে না, সেইটা যারা ভুক্তভোগী সেই মেয়েরাই জানে। আচ্ছা যাই হোক, লিপস্টিক কেন, আমার সাজের 12টা বাজলেও বোরহানি ছাড়া যাবে না। এইটা আমার মোস্ট ফেভারিট আইটেম ইন এনি ফাংশন। বাই দ্য ওয়ে, অল্প হলেও আমি কিন্তু আমার খাবারটা কমপ্লিট করেই সেখান থেকে উঠেছিলাম। অনেক কষ্ট করে আমি শাড়িটা পরে গিয়েছিলাম, তো একটু যদি পিকচার না তুলি তাই কি হয়, এই জন্য খাবার শেষ করেই আমি চলে আসছি ছবি তোলার জন্য। এরপর আমি একে একে সবার সাথে গিয়ে মিট করলাম আর আমার ক্যামেরা বন্দি করে নিলাম সবাইকে। মাশাআল্লাহ আমাদের মামিকে খুব সুন্দর লাগছিল। অনেক বছর পর রাজীব ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি সেই ছোটবেলা তাকে দেখেছি আর আম্মুর মুখে অলওয়েজ শুনি তার কথা, আম্মুর নাকি আলাদা একটি মায়া কাজ করে তার জন্য। তো ভাইয়ার সাথে মিট করতে পেরে ভালোই লেগেছিল। আমার ক্যামেরা থেকে বাদ যায়নি সুমন ভাই আর তানজিলা আপুও, তাদেরকেও আমি ক্যাপচার করে নিলাম। মাশাআল্লাহ টু মাচ কিউটি ফ্যামিলি, তাদেরকে সুন্দরই লাগছিল। এরপর আরেকটি বিউটিফুল ফ্যামিলিকেও আমি ক্যাপচার করে নিলাম, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ার ফ্যামিলি। মাশাআল্লাহ তাদেরকেও খুব সুন্দর লাগছিল। ভাইয়া আমাকে জানালো সে আমাকে অনলাইনে ফলো করে, তো এটা জেনে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। এরপর হাঁটি করতে করতে আমি পেয়ে গেলাম আমার হ্যান্ডসাম দুলাভাইকে। ইনার সাথে দেখা হওয়া মানে 100 কোশ্চেনের মুখোমুখি হওয়া। এরপর বরপক্ষের ম্যাক্সিমাম পিপলই আমরা চলে গেলাম হচ্ছে স্টেজে। मैं भी सबर लाए आज दिन चढ़िया
तेरे नाम दावे आज सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल हाय सजे आए वे सारा शहर आज हो गई। আমি একটু হাঁটাহাঁটি করতেই দেখি ইনারা 3 ভাই বোন মিলে কথা বলছিল, তো এদেরকেও আমি ক্যাপচার করে নিলাম একসাথে। আসলে ভাই বোনের সম্পর্ক ততক্ষণই সুন্দর যতক্ষণ এটার মূল্য বোঝা যায়। দোয়া করি উনারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। এরপর চলে গেলাম আমাদের ভাবিদের কাছে। ভাবিরা মাশাআল্লাহ এমনিতেই অনেক সুন্দর, তাদের সৌন্দর্যের কথা আর কি বলবো, মাশাআল্লাহ। এরপর চলে গেলাম হচ্ছে মৌসুমী আপু আর সোনি আপুর কাছে। তারা 2 বোন আর 2 জালও বটে, আর পরেছিল এক শাড়ি, মাশাআল্লাহ সুন্দরই লাগছিল তাদেরকে। এখানে আম্মু আব্বু মামা মামিরা সবাই মিলে বসে কফি খাচ্ছিল একসাথে আর গল্প করছিল। অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়েছে, তাই একে অপরের কথা জানছিল। আর আমি ঘুরে ঘুরে তাদেরকে একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম। আসলে আম্মুর সাথে তার ভাই বোনদের অনেক দিন পর দেখা হয়েছিল, যার কারণে আম্মু আসতেও চাচ্ছিল না, বাট কিছু করা ছিল না। ভাবনার এক্সাম চলতেছে, ওকে তো আর একলা বাসায় রাখা যাবে না, এই জন্য আমরা চলে আসছি। বোর বিদায়ের আগেই আমরা সবার থেকে বিদায় নিয়ে চলে আসছি। ওইখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 10:30টার দিকে, আর আমরা বাড়িতে চলে আসছি 11:25-এ। বেশিক্ষণ সময়ও লাগেনি আমাদের চলে আসতে, রাস্তা পুরো ফাঁকাই ছিল। বাসায় এসে ব্যাগে হাত দিতেই দেখলাম ব্যাগের মধ্যে এই পানটা রয়ে গেছে। সেন্টারে সবাইকে পান দিয়েছিল খেতে, বাট আমি তো কখনোই পান খাইনি, এই জীবনেও আমি কোনোদিন পান খাইনি। এর আগে জাস্ট একবার আমি আগুন পান মুখে দিয়েছিলাম, তাও চিবানোর আগেই ফেলে দিয়েছিলাম। তো পানটি বের করে আমি আম্মুকে দিয়ে দিলাম। ইমনের বিয়ে উপলক্ষে ও 4 ফুপুকে 4টি শাড়ি গিফট করেছে, ওইটাই আমি খুলে একটু দেখছিলাম। শাড়ি পেয়ে আম্মুর থেকে মনে হয় বেশি আমরা 2 বোন খুশি ছিলাম, কারণ কালারটা দেখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना।